আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। মগবাজার বিস্ফোরণের ঘটনাকে নাশকতা মনে করছে না পুলিশ, চলছে তদন্ত। দগ্ধদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। আমাদের হাসপাতালে 3 জন খুবই খারাপ অবস্থায় আছে, 90% বার্ন। তাদের 2 জনকে আমরা আইসিইউতে রাখছি, একজনকে এসডিইউতে। অতিরিক্ত অসুস্থ, যেতে পারছি না। যাত্রাবাড়ি আমাদের অফিস, এই সকাল থেকে দাঁড়ায় রয়েছি, কোনো গাড়ি রাজি হচ্ছে না। রাজমিস্ত্রির কাম করে, হাতে খাটি পেটে খাই, এখন কাম ঠিক আছে, গাড়ি নাই। অফিস খোলা রেখে গণপরিবহন বন্ধের সিদ্ধান্তে নগরবাসীর চরম দুর্ভোগ। বাস না চললেও ঝক্কি মোকাবেলা করে ফেরি দিয়ে ফিরছে মানুষ। বেড়েই চলেছে করোনা সংক্রমণ। উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে নতুন করে ভর্তি 78 জন। রাজশাহী, খুলনায় আরো 44 জনের মৃত্যু। বাংলাদেশের জনসংখ্যা এখন 16,91,01,000। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ রিপোর্ট। গড় আয়ু প্রায় 73 বছর। চট্টগ্রামে থামেনি পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস। দখলদারদের বিরুদ্ধে লোক দেখানো অভিযানে মিলবে না সমাধান, বলছেন পরিবেশ কর্মীরা। অবৈধ হ্যান্ডসেট বন্ধের কঠোর অবস্থানে বিটিআরসি। 1 জুলাই থেকে নতুন মোবাইল কিনলেই NEIR বাধ্যতামূলক। ইউরোর শেষ 16 থেকে বিদায় বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল ও নেদারল্যান্ডসের। কোপা আমেরিকায় ব্রাজিলকে রুখে দিল ইকুয়েডর। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, আপনাদেরকে শুরুতেই মনে করাতে চাই, সবাই ঘরে, ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এবারে যাচ্ছি পুরো খবরে। দর্শক, রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনার বিভিন্ন তথ্য আমরা কিন্তু বিভিন্ন সময় আপনাদেরকে জানিয়েছি। সকাল থেকে বিভিন্ন সংবাদে সহকর্মীদের কাছ থেকে সেখানকার বিস্তারিত খবর জন্ম আমাদের সহকর্মী মনিরুল ইসলাম এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন। সেখানে তিনি সরাসরি যোগ দিচ্ছেন। মনির, ঘটনাস্থলে বিস্ফোরক অধিদপ্তরের লোকজন গেছেন, তাদের বক্তব্যের বিস্তারিত জানতে চাই। যে আসলে এত বড় বিস্ফোরণ, পুরো একেবারে মগবাজার এলাকা কেঁপে উঠেছে বিস্ফোরণে। বিস্ফোরক অধিদপ্তরের তারা একটি মন্তব্য করে গেছে, এখানে হাইড্রোকার্বনের একটি উপস্থিতি তারা পেয়েছে। ফায়ার সার্ভিসের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল জিলুর রহমান, তিনি পরিচালক অপারেশনস, তিনি কথা বলছেন। আমরা তার বক্তব্য শুনে আসি। এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঘটেছে এটার কারণ অথবা এটা কারণে ঘটলো, এটা আসলে আমরা তদন্ত যখন একটু অগ্রসর হবে তখন আমরা বলতে পারবো। আজকে আমরা আমাদের জাস্ট প্রাথমিক পর্যায়ে আছি। আর এটা আমাদের কিছুটা সময় লাগবে বার করতে। আমরা আলামত সংগ্রহ করছি। আমরা এখানকার মালিক, ভবনের মালিক থেকে শুরু করে এখানে যারা রেস্টুরেন্টের মালিক ছিল, ব্যবহারকারী ছিল বা ম্যানেজার ছিল, এদের আমরা স্টেটমেন্ট গ্রহণ করব এবং পরবর্তীতে একটা প্যাটার্ন হয়তো আমরা পেতে পারবো। বাট এখন আমরা একেবারে প্রাথমিক পর্যায়ে আছি। এটা অবভিয়াসলি আপনারা জানেন যে ইতিপূর্বে আমাদের কিন্তু নারায়ণগঞ্জে মসজিদে বা অন্যান্য জায়গায় যে বিস্ফোরণগুলো হয়েছিল এবং যেখানে মানুষ মারা গেছে সেগুলো ছিল মূলত গ্যাস বা এই জাতীয় সমপর্যায়ের সমমানের কিছু উপাদান থেকেই মূলত বিস্ফোরণটা হয়েছিল। তো এখানে যেহেতু বিস্ফোরণেরই একটা আলামতের কিছুটা মিল আছে, তো আমরা ওরকম কিছু একটা অনুমান করছি, কিন্তু কংক্রিটভাবে এখনই আসলে বলা সম্ভব না যে এটা আসলে কি থেকে এক্সপ্লোশনটা হয়েছে। অ্যাকচুয়ালি না, ওটা আমাদের আসলে না, এখন প্রাথমিকভাবে তো আমাদের বিচ্ছিন্নভাবে তো আমরা তথ্য কালেকশন করছি, কোনোটা স্পট থেকে, কোনোটা স্পটের বাইরে থেকে। তো সেগুলোকে আসলে একটা সম্মিলিত একটা যখন আমরা একত্র করব বা ডাটাগুলোকে যখন আমরা একটা পর্যায়ে নিয়ে আসবো তখনই আসলে কমেন্টটা করা যাবে। ভবনের পেছনের পাশটা দেখলাম আমরা একেবারে ধসে পড়েছে। তো আপনারা কি এরকম কোনো সিকোয়েন্স করতে পেরেছেন কিনা যে আগে কি হয়েছে? অবশ্যই বলতে পারি যে ভবনটি এখন একেবারে ব্যবহারের অনুপযোগী। এখানে এটি এখন এমন একটা অবস্থায় আছে
যে কোনো সময় যেখানে বিস্ফোরণ হয়েছে এটা একতলা যেহেতু, এবং এর উপরে আরও 2টো ফ্লোর আছে, তো এই ভবনটা নাজুকের কারণে, বিস্ফোরণের কারণে এখন যে কোনো সময় কিন্তু ভেঙে যেতে পারে। ফলে এখানে আমি সবাইকে আহ্বান করব, এলাকাবাসী থেকে শুরু করে সবাইকে, যাতে ভবনের মধ্যে প্রবেশ না করে এবং পরবর্তীতে ফার্দার যাতে কোনো ধরনের বিপদের দর্শক দেখছিলেন রাজধানীর মগবাজারে যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে কথা বলছিলেন ফায়ার সার্ভিসের প্রতিনিধি। তারা নতুন নতুন আলামত সংগ্রহ করছেন সেই খবর জানাচ্ছিলেন। তবে রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা কোনো সাধারণ বিস্ফোরণ নয় বলে জানিয়েছেন বিস্ফোরক অধিদপ্তরের প্রধান পরিদর্শক আবুল কালাম আজাদ। এর আগে ঘটনাস্থল পরিদর্শন করে আইজিপি বেনজির আহমেদ জানান, এই ঘটনায় এখন পর্যন্ত নাশকতার প্রমাণ মেলেনি, গ্যাস জমে বিস্ফোরণ হতে পারে। তিনি জানান, বিস্ফোরণে 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক। সকাল থেকে ফায়ার সার্ভিসের 4 সদস্যের তদন্ত দল ঘটনাস্থলে কাজ করছে। ঘটনাস্থলের প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তারা। ভবনটির শর্মা হাউসের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় ভবনের পেছনে গ্যাস লাইনের কাজও চলছিল। এছাড়া সিআইডির ক্রাইম সিন ইউনিট বিস্ফোরণের প্রকৃত রহস্য উন্মোচনে নমুনা সংগ্রহ করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে আইজি পুলিশের পক্ষ থেকেও এই বিস্ফোরণের ঘটনা তদন্ত করা হবে। আমাদের বিস্ফোরক পরিদপ্তরের পক্ষ থেকে আমরা 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করেছি। তারা আগামী 7 কার্য দিবসের মধ্যে এই বিষয়ে আমাকে একটা প্রতিবেদন দিবে এবং আমি এই দুর্ঘটনার কারণ এবং এই সম্পর্কে মতামত সহ সরকারের কাছে আমাদের প্রতিবেদন দাখিল করব। আমরা আমাদের বম ইউনিট, এক্সপ্লোশন যে আমাদের ইউনিটগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটা তদন্ত কমিটি করব এবং আমরা একসঙ্গেই এটা কারণ অনুসন্ধান করার চেষ্টা করব, মানে ফায়ার ব্রিগেডের সঙ্গে মিলেমিশে। দর্শক, আমাদের আরেক সহকর্মী রাব্বি সিদ্দিকী এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন। তার কাছে সরাসরি যেতে চাই। রাব্বি, আশপাশের ক্ষয়ক্ষতির চিত্র জানতে চাই। কেন বলছি, কারণ কালকে শব্দ যেমন প্রচন্ড শোনা গেছে, আশেপাশে বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। নিশ্চয়ই মানুষের মাঝে এখন আতঙ্ক রয়েছে। তৌহিদ, আপনি ঠিকই বলেছেন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, ঠিক যেখানে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের স্পট থেকে প্রায় 200 গজ দূরে, এবং 200 গজ দূরেও যে আলামত আপনাকে দেখাতে চাই, যে সড়কের চারপাশে যত স্থাপনা আছে, প্রত্যেকটা স্থাপনায় কোনো না কোনো ধরনের ক্ষতি, বা সেটি বোঝাই যাচ্ছে স্পষ্ট। যেমন বিশাল সেন্টার, এটি একটি শপিং মল, সেই শপিং মলের প্রত্যেকটি জানালা, প্রত্যেকটি দরজা, প্রত্যেকটি জায়গায় আপনার ভাঙচুরের, এবং সেই সঙ্গে শুধু ভাঙচুর না, ভেতরের অবস্থা আরও ভয়াবহ। যেহেতু বিদ্যুৎ নেই, বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। আমরা ভেতরের ছবি নেবার চেষ্টা করেছি এবং সেখানে আসলে কিছুই দেখা যায় না, সব তছনছ হয়ে গেছে এই বিস্ফোরণে। এবং এটি তো গেল শপিং মল বা আশপাশের অফিস বা দোকানপাটের কথা। আর এই ঘটনাস্থল, বিস্ফোরক স্থল থেকে আরও কয়েকশো গজের মধ্যে যে সমস্ত বাসাবাড়ি আছে, সেই সমস্ত বাসাবাড়ির দরজা জানালা গতকালই আমরা দেখেছি যে ভেঙে একদম চুরমার হয়ে গেছে, এবং মানুষজন আসলে আতঙ্কে ঘর থেকে বেরোতে চাচ্ছে না তৌহিদ। যে তারা মানে এখনও এক ধরনের এক ধরনের ভীতির মধ্যে তারা, তাদের চিন্তা, মন সবকিছু ভীতির মধ্যে দিয়ে এখনও তারা আছেন, এবং সেই কথাটি তারা বলছেন যে আসলে কি হয়ে গেল তারা বুঝতে পারছেন না, এবং কি হয়েছে সেই তদন্ত করতে কিন্তু এরই মধ্যে মাঠ পর্যায়ে কিন্তু বেশ কয়েকটি সংস্থা কাজ করছে, এবং সেটি বের হতে হয়তো একটু সময় লাগবে। তবে যে ভীতিটি তৈরি হয়েছে এবং যে পরিমাণ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু অপূরণীয়। তৌহিদ, নিঃসন্দেহে। ধন্যবাদ রাব্বি সিদ্দিকী আপনাকে। মগবাজার বিস্ফোরণে আহত হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি 3 জনের অবস্থা আশঙ্কাজনক, জানিয়েছেন সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। সকালে সাংবাদিকদের সাথে তিনি কথা বলেন, জানান সংকটাপন্ন 3 জনই নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। বিস্ফোরণে তাদের দেহের 90% বেশি দগ্ধ হয়েছে। ডাক্তার সামন্তলাল আরও জানান, এখন প্রতিষ্ঠানটিতে মোট 5 জন চিকিৎসাধীন আছেন। গতকাল মোট 17 জন ভর্তি হলেও প্রাথমিক চিকিৎসা নেওয়া শেষে বেশিরভাগই বাড়ি ফিরে গেছেন। আর আঘাতপ্রাপ্ত 5 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 3 জন খুবই খারাপ অবস্থায় আছে, 90% বার্ন। তাদের 2 জনকে আমরা আইসিইউতে রাখছি, 1 জনকে এসডিইউতে, আর বাকি 2 জন এমনি নর্মাল ওয়ার্ডে আছে। আর বাকি যারা ছিল আমাদের এখানে সবারই কারো হাত কাটা, পা ভাঙ্গা, মাথা ফাটানো, হেড ইঞ্জুরি, ওদেরকে আমরা সবাইকে ঢাকা মেডিকেলের ক্যাজুয়ালিটিতে পাঠিয়ে দিয়েছি।
গণপরিবহন বন্ধ সহ নানা শর্তে রাজধানী ঢাকা সহ সারা দেশে চলছে 3 দিনের লকডাউন। প্রজ্ঞাপনের বিধিনিষেধ বলা হলেও 1 জুলাই থেকে কঠোর লকডাউনের আগে একে প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে সবগুলো মোড় ও চেকপোস্টে সতর্ক ও তৎপর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রিকশা ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ থাকার নির্দেশনা থাকলেও রাস্তায় সিএনজি অটোরিকশা চলছে। এদিকে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। অফিস যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েও কোনো গণপরিবহন পাচ্ছেন না তারা। অফিস খোলা রেখে লকডাউনের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ জানিয়েছেন তারা। অতিরিক্ত অসুস্থ, যেতে পারছি না। এইভাবে কি যাওয়া যায়? এত কষ্ট কেন করবো আমরা? আমি কতদিন ধরে অসুস্থ, ডাক্তার কাছে যাবো, যেতে পারতেছি। বন্ধ রেখেছে তো শুধু গাড়ি আর সবই তো খোলা রাখছে, সেই ক্ষেত্রে আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমরা যাব যাত্রাবাড়ি, আমাদের অফিস এই সকাল থেকে দাঁড়ায় রয়েছি, কোনো গাড়ি রাজি হচ্ছে না। গাড়ি বন্ধ, অথচ আমার মসজিদে যেতে হবে অফিসের কাজে। যদি না যায় তাহলে আমার চাকরি নিয়ে টানাটানি হবে, আমার পেটে লাথি পড়বে। রাজমিস্ত্রির কাম করে, হাতে খাটি পেটে খাই, এখন কাম ঠিক আছে, গাড়ি নাই। দর্শক, রাজধানীর প্রবেশমুখ আব্দুল্লাহপুর এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী আলামিন হক। সরাসরি যাচ্ছি তার কাছে। আলামিন, গণপরিবহন নেই সেটি আমরা দেখতে পাচ্ছি না, মানুষের চলাচলের আসলে কি অবস্থা এবং তারা আসলে কোন কোন উপায়ে চলাচল করছেন? ঢাকা থেকে বের হওয়ার প্রবণতা এখনো রয়েছে কিনা? সব ধরনের উপায়ে তারা চলাচল করার চেষ্টা করছেন। যেসব উপায় আসলে এই বাসায় যাওয়ার জন্য, ঘরে ফেরার জন্য তাদেরকে নেওয়া দরকার কিংবা প্রয়োজন, সেই সব উপায়ে তারা যাওয়ার চেষ্টা করছেন। ছোট ছোট যানবাহন, মাইক্রো, লেগুনা, ব্যাটারি চালিত অটোরিকশা, পায়ে চালিত রিক্সা, সব ধরনের রিক্সায় মানে সব ধরনের যানেই আসলে তারা ঘরের পথে যতটুকু যাওয়া যায় ততটুকু এগুতে তারা ঢাকা ছাড়ছেন। এবং এই যে ছাড়ার প্রবণতা, এর আগে যখন লকডাউন হয়েছিল সেই সময় আমি দেখেছি কিংবা আমরা দেখেছি সেই একই দৃশ্য এবং সেই দৃশ্যের পুনরাবৃত্তি। এবং সকাল থেকে এই যে মানুষের যে ঢল সেটি ছিল, দুপুর নাগাদ সেটি কমে এসেছে। এবং আব্দুল্লাহপুরে যখনই কোনো এই পয়েন্টে এসে কোনো গাড়ি থামছে, সঙ্গে সঙ্গে কিন্তু ঘরমুখো মানুষ হুমড়ি খেয়ে পড়ছেন তাদেরকে নিয়ে যাওয়া যায় কিনা। এই সুযোগে আবার তারা কিন্তু 3-4 গুণ ভাড়া চাচ্ছেন। অর্থাৎ এখান থেকে আগের যে ভাড়া 500 টাকা ছিল, এখন 2000 টাকাও কেউ কেউ যাওয়ার চেষ্টা করছেন। এবং এই যে যাওয়ার চেষ্টা সেটি সকাল থেকেই আছে এবং মানুষ যাচ্ছেন। তাদেরকে আমরা বলেছিলাম যে ঘরে কেন ফিরতে হবে, এত কষ্ট এত দুর্ভোগ নিয়েও কেন ফিরতে হবে। তাদের আসলে একটাই কথা, এই নিম্ন আয়ের মানুষগুলো বলছেন ঢাকায় থাকলে তাদের জীবন জীবিকার উপর যে আঘাত সেটি আসলে তারা সামাল দিতে পারছেন না, ফিরতে চান গ্রামে, দুমুঠো ভাত খেতে চান তারা। তহিদ, আলামিন, ধন্যবাদ আপনাকে। লকডাউন উপেক্ষা করে আজও ছিল ঢাকা ছেড়ে যাওয়া মানুষের ভিড়। সকাল থেকে চাপ ছিল দেশের প্রধান 2 ফেরিঘাটে। মানিকগঞ্জের দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে পণ্যবাহী ফেরিতে করে নদী পার হচ্ছেন কেউ কেউ, তবে তুলনামূলকভাবে বেশি যাত্রী বেছে নিয়েছেন শিমুলিয়া বাংলাবাজার নৌরুট। ফেরি চলাচল স্বাভাবিক থাকায় পণ্যবাহী গাড়ির সাথে উঠে পড়ছেন যাত্রীরাও। কখনো কখনো মানুষের চাপে ফেরিতে যানবাহনই উঠতে পারছে না। এরই মধ্যে ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় অন্তত 500 পণ্যবাহী যান রয়েছে। এদিকে লকডাউন বাস্তবায়ন করতে ঘাটে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, তবে মানুষের চাপে তাদের আর কিছুই করার থাকছে না। গাড়ি চালাইতাম, এখন গাড়ি বন্ধ আর কি, আমি পয়সা থেকে খাবো কি, ব্যবসা বন্ধ, কি করে এখানে কোনো থাকার কোনো জায়গা নেই। লকডাউনে কাজকর্ম বন্ধ, সরকার দিয়ে দিচ্ছে, আমি কি করবো? আর কাজকর্ম নাই, বাড়ি লেগে। রাজশাহীতে করোনা ইউনিটে বাড়তি রোগীর চাপ প্রতিদিনই আগের দিনকে ছাড়িয়ে যাচ্ছে। তাই দূর দূরান্ত থেকে আসা রোগীদের অসহায় অপেক্ষা চলে কখন মিলবে ভর্তির সুযোগ। এর সঙ্গে পাল্লা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ অপেক্ষায় বন্ধ থাকা সদর হাসপাতাল করোনা চিকিৎসার জন্য চালু করতে। গত বছর থেকে চিঠি চালাচালি চললেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। মরদেহ নিয়ে যেতে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা, পাশেই কান্নায় ডুকরে উঠছেন স্বজন। হাসপাতালে ভর্তি হবার প্রতীক্ষা খাঁ খাঁ রোদে। অসুস্থ সন্তানকে একটু ছায়া দিতে নিরুপায় মায়ের কি প্রাণান্ত চেষ্টা। একটি শয্যার অপেক্ষায় আকশেদ আলী, সঙ্গে নিয়ে শ্বাসকষ্ট আর ছটফটানি। টুকরো টুকরো এমন ছবি জানান দিচ্ছে শয্যার তুলনায় বাড়তি রোগীর চাপ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি সামাল দিতে দরকার করোনা বিশেষায়িত হাসপাতাল।
আগের যে ভেরিয়েন্ট যেসব অসুস্থ রোগীরা ছিল তাদেরকে যেভাবে ম্যানেজ করা যায় এবার সেভাবে ম্যানেজ করা যাচ্ছে না। তাদের সবারই অনেকেই দেখা যাচ্ছে যে হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে। যাদের বিশেষ করে বয়স বেশি, আসতে একটু দেরি করে, তাদের মধ্যে খারাপের সংখ্যাটা একটু বেশি হয়ে যায়। তো আমরা চেষ্টা করছি সদর হাসপাতালকে করোনা বিশেষায়িত করতে তোড়জোড়ের শুরু গত ডিসেম্বরে। মাঝে উদ্যোগ কিছুটা মন্থর হয়। চলতি এপ্রিলে আবারও শুরু হয় চিঠি চালাচালি। সম্প্রতি স্বাস্থ্য বিভাগ পরিদর্শন শেষে ভবন সংস্কারের সম্ভাব্য খরচের হিসাব পাঠায় মন্ত্রণালয়ে। ঊর্ধ্বগতির সংক্রমণকালে এখন অপেক্ষা অর্থ বরাদ্দের। মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে আমাদের খুব শীঘ্রই বরাদ্দটা দেয়া হবে এবং দেয়া হলে আমাদের ওইখানে কর্মকাণ্ডটা শুরু করতে পারবো আমরা আশা করছি। আগামী মাসে সংস্কার শেষ হওয়ার কথা থাকলেও এতে থাকবে না কেন্দ্রীয় অক্সিজেন সুবিধা। এ কারণেই এটি হচ্ছে শুধুমাত্র করোনা হাসপাতাল। রুগী যদি আমরা শিফট করতে চাই সেটা তো আমরা কিছুদিনের মধ্যেই পারবো, কিন্তু সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম তৈরি করে যদি আমরা ওটা করতে চাই তাহলে হয়তো একটু সময় লাগবে। এই ওয়েভে হয়তো ওটাতে সেন্ট্রাল অক্সিজেন লাগাতে পারবো না। মেয়র বলছেন কেন্দ্রীয় অক্সিজেন নিশ্চিতে সরকারের সাথে দেন দরবার করছেন তারা। সদর হাসপাতালটাকে দ্রুত অক্সিজেন প্ল্যান্ট সহকারে করোনার উপযোগী করে তোলার জন্য বারবার বলছি এবং চেষ্টা করছি সেটা রাখার জন্য। আমিন বাবু, যমুনা নিউজ। করোনায় মৃত্যু যেমন প্রতিদিন বাড়ছে, তেমনি বাড়ছে মুমূর্ষু রোগী ভর্তির সংখ্যা। গেল 24 ঘন্টায় খুলনায় রেকর্ড করোনা সংক্রমিত 1464 জন, আর মারা গেছেন 30 জন। এদিকে রাজশাহী মেডিকেলে গেল 24 ঘন্টায় রেকর্ড 78 রোগী গুরুতর অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছেন, আর মারা গেছেন 14 জন। রাজশাহীতে মৃতদের 7 জন রাজশাহীরই, 5 জন চাঁপাইনবাবগঞ্জের, 2 জন নাটোর ও নওগাঁর। করোনা সংক্রমণ বাড়ায় নতুন আরেকটি ওয়ার্ড চালু করেছে কর্তৃপক্ষ। এই নিয়ে হাসপাতালটিতে ওয়ার্ড সংখ্যা দাঁড়ালো 13টিতে। হাসপাতালটির করোনা বিশেষায়িত 405টি শয্যায় ভর্তি আছেন 442 জন। এদিকে চট্টগ্রামে হঠাৎই করোনায় মৃত্যু বেড়ে গেছে। আজও 7 জন মারা গেছে আমরা দেখতে পাচ্ছি। সেখানে এই মুহূর্তে আমাদের সহকর্মী শোয়েব রহমান আছেন, সরাসরি যাচ্ছি তার কাছে। শোয়েব, সংক্রমণ আর মৃত্যু বাড়ছে, বন্দরনগরের হাসপাতালগুলোর কি প্রস্তুতি আছে? কারণ তার মানে তো হচ্ছে এই পরিস্থিতি আরো খারাপ হতে পারে। তহিদ, আপনি ঠিকই বলেছেন যে বন্দরনগরীতে কিন্তু লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ বাড়ছে। গেল 24 ঘন্টায় 326 জনের মতো আক্রান্ত হয়েছে নতুন করে, যেটি শতাংশের হার হিসাব করলে প্রায় 28%-এরও বেশি পড়ে। এবং গত 24 ঘন্টায় 7 জন মারা গিয়েছেন, যেটি কিন্তু গেল 2 মাসের তুলনায় 2 মাসের মধ্যে সবচেয়ে বেশি। এই যখন অবস্থা, তখন চট্টগ্রামের যেই স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু শুরু থেকেই বলছিলেন যদি সংক্রমণ বৃদ্ধি হার এইরকম থাকে সেই ক্ষেত্রে সেটি সামাল দেওয়ার সামর্থ্য চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের নেই। এবং আমরা এখন পর্যন্ত যেটুকু জেনেছি, চট্টগ্রামের যে ডেডিকেটেড করোনা হাসপাতাল চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, সেখানে কিন্তু একটি আইসিইউ বেডও খালি নেই। অন্যদিকে যে জেনারেল বেডগুলো রয়েছে সেখানেও কিন্তু রোগীদের ভরপুর। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, যেটি আরেকটি বড় করোনা রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন, সেখানেও কিন্তু ইতিমধ্যেই রেড জোন প্রথমে একটি থাকলেও এখন কিন্তু সেই রেড জোন 2টি ভাগ করা হয়েছে, অর্থাৎ সেখানেও কিন্তু রোগীর চাপ এবং সেখানেও কিন্তু আইসিইউ বেড খালি নেই। তো এই অবস্থায় যে প্রাইভেট হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু একই রকম চাপ। এবং যেই রোগীরা আসছেন বেশিরভাগই কিন্তু আসছেন চট্টগ্রামের যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতে, এবং বেশিরভাগই আসছেন তখন সেই অবস্থায় যখন তাদের অবস্থা খুবই কিন্তু সংকটাপন্ন। এবং এই অবস্থায় যখন তারা আসেন তখন কিন্তু আসলে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়াটা অনেকটা দুঃসাধ্য হয়ে যাচ্ছে। এবং চট্টগ্রামের করোনা পরিস্থিতি যদি বলি, সব মিলিয়ে আসলে খারাপের দিকে যাচ্ছে, যে কারণে চট্টগ্রামের প্রস্তুতি এখন পর্যন্ত সামাল দেওয়ার মতো হলেও যদি সংক্রমণের হার এভাবেই চলতে থাকে সেক্ষেত্রে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। তৌহিদ, শোয়েব, ধন্যবাদ আপনাকে। দেশের মোট জনসংখ্যা এখন 16,91,01,000। এই তথ্য গত জানুয়ারি পর্যন্ত। সকালে এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। সংস্থাটি বলছে 1 বছরে মানুষের গড় আয়ু 2 মাস বেড়ে হয়েছে 72 বছর 8 মাস। তবে পুরুষের তুলনায় নারীর গড় আয়ু বেশি। BBS জানায় দেশের দরিদ্র মানুষের হার 20.5% আর হতদরিদ্রের হার 10.5%। এসব তথ্য প্রকাশের সময় পরিসংখ্যান ব্যুরো জানায় স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়নের ধারা অব্যাহত আছে। জনবহুল দেশ হওয়া সত্ত্বেও জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্য রয়েছে। একজন মা এখন গড়ে 2টি সন্তান জন্ম দেন। BBS বলছে দেশের 88.4% মানুষ মুসলিম, অন্য ধর্মের মানুষ 11.6%। চট্টগ্রামে পাহাড়ে অবৈধ বসতি ঠেকানো যাচ্ছে না কোনোভাবেই। 28টি পাহাড়ে মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছে অন্তত 8 শতাধিক পরিবার। প্রতি বছরের মতো বর্ষায় পাহাড় ধসে প্রাণহানির সংখ্যা এবারও জেগেছে। জেলা প্রশাসন 2 দফা উচ্ছেদ অভিযান চালালেও চিত্র পাল্টায়নি।
পাহাড়ের ভাঁজে ভাঁজে যেন মৃত্যুর হাতছানি। চট্টগ্রামে এরকম পাহাড়ের সংখ্যা 28টি, এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ 17টি, যার 7টি সরকারি এবং 10টি ব্যক্তি মালিকানাধীন। এসব পাহাড়ের উপরে এবং পাদদেশে অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ্য বসতঘর, যেখানে মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছে কয়েকশো পরিবার। পুনর্বাসন ছাড়া সরতে নারাজ নিম্ন আয়ের এসব মানুষ। কাজ হচ্ছে না উচ্ছেদ অভিযান চালিয়েও। রোহিঙ্গারা যদি বিদেশ থেকে এই জায়গায় থাকতে পারে বাংলাদেশের ভিতরে, আর আমরা বসবাস কি করতে পারতো না, কি বললে বলেন? আমরা দেশের নাগরিক, আমাদেরকে যদি এখানে থাকতে না দেয় তাহলে আমাদেরকে পুনর্বাসন দেওয়া হোক। আমরা দূরে কোথায় থাকি, আমাদেরকে থাকার একটা ব্যবস্থা করে দেখ। আমরা গরিব মানুষ, আমরা কোথায় থাকবো? আমরা ভূমিহীন মানুষ, আমাদের ঘর নাই, বাড়ি নাই, এখানে আমরা 300-400 টাকা ঘর ভাড়া দিয়ে থাকি। চলতি বর্ষা মৌসুমের প্রথম দিন থেকেই বৃষ্টির কারণে বেড়েছে পাহাড় ধসের শঙ্কা। গত সপ্তাহে একে খান ও মতিঝর্ণা পাহাড়ে জেলা প্রশাসন 2 দফা উচ্ছেদ অভিযান চালালেও পাল্টায়নি চিত্র। পাহাড় দখল বন্ধে রাজনৈতিক সদিচ্ছা এবং প্রশাসনের কঠোর পদক্ষেপ জরুরি বলছেন পরিবেশ রক্ষা আন্দোলনের কর্মীরা। স্থায়ী সমাধান করে ওখান থেকে সম্পূর্ণ সরিয়ে আনতে হবে। সেটা পরিকল্পনা করে 1 বছর হোক 2 বছর হোক সরিয়ে এনে ওই স্থানটাকে শক্তিশালী পাহাড় রক্ষা কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবহার করতে হবে। প্রতি বছর বর্ষা মৌসুমে চট্টগ্রামে পাহাড়ে প্রাণহানি নিয়মিত ঘটনা। তার আগে পরে চলে দায়সারা উচ্ছেদ অভিযান। অথচ পাহাড় ব্যবস্থাপনা কমিটির 36 দফা সুপারিশের একটিও বাস্তবায়ন হয়নি। দখলদারদের চিহ্নিত করে শাস্তির ঘোষণাও আলোর মুখ দেখেনি। অন্যান্য সময়ে কিন্তু এগুলো চলমান থাকে, তবে বর্ষা আসার আগে মূল কাজগুলো হয়। এই জন্য আসলে আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে এটি আসলে বর্ষাকাল, আসলে এটি বর্ষাকাল না, এটি সারা বছরই চলমান থাকে। গত 20 বছরে চট্টগ্রামে পাহাড় ধসে মৃত্যুর সংখ্যা 4 শতাধিক। এর মধ্যে 2007 সালের 11 জুন একদিনই প্রাণ যায় 127 জনের। আলামিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। অবৈধ হ্যান্ডসেট বন্ধের কাজ শুরু করছে বিটিআরসি। 1 জুলাই থেকে শুরু হচ্ছে NEIR কার্যক্রম। এই কার্যক্রম চালুর পর থেকে কেনা সব হ্যান্ডসেট নিবন্ধন করতে হবে, তবে এর আগে চালু থাকা হ্যান্ডসেট বন্ধ করবে না নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। অবৈধ ও নকল হ্যান্ডসেটের বাজার বন্ধ করছে বিটিআরসি। এর প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার থেকে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা NEIR কার্যক্রম। এর আওতায় 30 জুনের মধ্যে গ্রাহকের হাতে থাকা সব চালু হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। এসব সেট ব্যবহারে পরে আর কোনো সমস্যা হবে না। এখানে সাধারণ মানুষের ভয়ের কোনো কারণ নাই। 30 জুন 2021 পর্যন্ত মানুষের কাছে বা গ্রাহকের কাছে যে সেটগুলো ব্যবহার হচ্ছে বা তারা ব্যবহার করছে সেগুলো অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন হয়ে যাবে, তাদেরকে আর কারোর কাছে যেতে হবে না। 1 জুলাই থেকে যেসব নতুন হ্যান্ডসেট নেটওয়ার্কে যুক্ত হবে তার মধ্যে কোনোটি অবৈধ হয়ে থাকলে তা গ্রাহককে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি সেট সচল রেখেই নিবন্ধন করার জন্য গ্রাহক 3 মাস সময় পাবে। কোনো সেট কিন্তু 1 জুলাইয়ের পর থেকে সাথে সাথে কিন্তু বাতিল হচ্ছে না বা বিচ্ছিন্ন হচ্ছে না। আর গ্রাহক সময় পাচ্ছে, সুযোগ পাচ্ছে তার এই সেটটা ভেরিফাই করার জন্য, চালু রাখার জন্য। এরপরেও যদি দেখা যায় যে তার যে কাগজপত্র বা তার সেট ভেরিফিকেশনে মিলছে না, তখন এটা বিচ্ছিন্ন হবে NEIR সিস্টেম থেকে। 1 জুলাই থেকে মোবাইল হ্যান্ডসেট কেনার আগে হ্যান্ডসেটটির বৈধতা যাচাই করার পরামর্শ দিয়েছে বিটিআরসি। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেট কেনা হলে সেটটি চুরি হলেও তার কাজে আসবে না। একটা সেট চুরি হওয়ার পরপরই তারা সেটের IMEI নাম্বারটা কিন্তু হয় ক্লোন করে অথবা সরিয়ে ফেলে, কিন্তু সেটের IMEI নাম্বার একটাই, ওটা যার নামে রেজিস্টার সে ছাড়া কিন্তু অন্য কেউ আর ব্যবহার করতে পারবে না। বিদেশ থেকে বৈধভাবে কিনে আনা হ্যান্ডসেট দেশে চালু করার পর স্বয়ংক্রিয়ভাবেই নেটওয়ার্কে সচল হবে। এ ধরনের গ্রাহককে 10 দিনের মধ্যে অনলাইনে তথ্য দিয়ে নিবন্ধন করার জন্য SMS পাঠানো হবে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। ইউরোর খবর জানাবো। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া তো দূরের কথা, পরাজয়ে আসর থেকে বিদায় নিতে হলো ক্রিশ্চিয়ানো রোনালদোকে। শেষ 16 লড়াই বেলজিয়ামের কাছে 1-0 গোলে হেরে বিদায় নিয়েছে তার দল পর্তুগাল। অন্য ম্যাচে চেক প্রজাতন্ত্রের কাছে 2-0 গোলের অপ্রত্যাশিত হারে আসর শেষ ফেভারিট নেদারল্যান্ডসের। বয়স বলছে ইউরোর মঞ্চে এটাই তার শেষ সুযোগ, আর এই শেষটাকে আরেকটু দীর্ঘায়িত করা।
বিশ্বের 1 নম্বর দলের সঙ্গে লড়াইটা বর্তমান চ্যাম্পিয়নদের। মঞ্চ প্রস্তুত ছিল CR7-এর জন্য। আর 1 গোল পেলেই ইরানের আলী দায়ীকে ছাড়িয়ে এককভাবে হবেন শীর্ষ গোল। পুরো ম্যাচের গল্পটাই এমন, পর্তুগিজদের একের পর এক সুযোগ, যার শুরুটা দিয়াগো জোতাকে দিয়ে। খেলার বিপরীতে ম্যাচে লিড পায় বেলজিয়াম। বুলেট গতির অবিশ্বাস্য শটে ডেডলক ভাঙেন থোরগান হ্যাজার্ড। বিরতির পর 2 পরিবর্তনেও ভাগ্য বদলায়নি পর্তুগালের। একের পর এক আক্রমণে কখনো হতাশ করেছে আক্রমণ ভাগ, কখনো বা গোল পোস্ট। সব মিলিয়ে ইউরোপ ফুটবলে নিজের শেষ ম্যাচটাই হয়তো খেলে ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদো। অপর ম্যাচে হতাশা সঙ্গী হয়েছে ফেভারিট তকমা নিয়ে মাঠে নামা নেদারল্যান্ডসের। দারুণ শুরুর পর দলটি খেই হারিয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে ডিফেন্ডার ডি লিক্টের লাল কার্ড দেখার মধ্য দিয়ে, যার পূর্ণ ফায়দা তুলেছে চেক প্রজাতন্ত্র। 67 মিনিটে দারুণ হেডে ডেডলক ভাঙেন টমাস হোলস, আর ডাচ কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আসলে দুর্দান্ত ফর্মে থাকা প্যাট্রিক শিক। মুজনাবিন তারেক, যমুনা স্পোর্টস। এদিকে ইউরোর শেষ 16-র 2 ম্যাচে আজ রাতে মাঠে নামবে বিশ্বকাপের ফাইনালিস্টরা, যেখানে হাঙ্গেরির মাটিতে রাত 1টায় বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, আর রাত 10টায় ডেনমার্কের মাঠে ক্রোয়েশিয়াকে লড়তে হবে সাবেক চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে। হাঙ্গেরির রাজধানী বুখারেস্টে বৃষ্টি মাথায় নিয়ে অনুশীলনে আসে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। জার্মানির বিপক্ষে জয় আর হাঙ্গেরি ও পর্তুগালের সাথে ড্র করে গ্রুপ সেরা ফরাসিরা সুইজারল্যান্ড ম্যাচের আগে স্বস্তিতে নেই, কারণ শেষ 2 ম্যাচে 3 গোল হজম করতে হয়েছে ভারানে কিমপেম্বেদের ডিফেন্সকে। 2 ডিফেন্ডার লুকাস ডিগনে আর জুলেন কাউন্ডের ইনজুরি বড় দুশ্চিন্তার নাম কোচ দিদিয়ের দেশামের জন্য। আক্রমণ ভাগে বেনজেমা, এমবাপ্পে, গ্রিজম্যানরা এখনও সেরা ছন্দ দেখাতে পারেননি। অন্যদিকে এ গ্রুপে তৃতীয় হয়ে শেষ 16তে আসা সুইজারল্যান্ডের জন্য সবচেয়ে বড় বাধার নাম ইতিহাস। গত 67 বছরে কোনো বড় আসরে নকআউট পর্বের ম্যাচ জেতেনি সুইসরা। তাদের বড় ভরসার নাম 2 গোল করা লিভারপুল স্ট্রাইকার জেরদান শাকিরি। শেষ 16-র আরেক ম্যাচে বিশ্বকাপ রানার্স আপ ক্রোয়েশিয়ার বাধা স্পেনের সামনে টানা 2 ড্রর পর স্লোভাকিয়ার বিপক্ষে 5-0 গোলের জয় দলটির দুর্বার আক্রমণ ভাগের পরিচয়। কিন্তু মোরাতা, সারাবিয়া, তোরেসরা সেখানে ধারাবাহিক নন। প্রতিপক্ষ ক্রোয়েশিয়াও আছে মিশ্র ফর্মে। 1 জয়, 1 ড্র আর 1 পরাজয় নিয়ে শেষ 16তে লুকা মদ্রিচের দল। মিডফিল্ডার ইভান পেরিসিস 2 গোল করেছেন এই ইউরোয়। তবে করোনাক্রান্ত হওয়ায় পেরিসিসকে এই টুর্নামেন্টে আর পাচ্ছে না ক্রোয়াটরা। এই ম্যাচের বিজয়ী কোয়ার্টার ফাইনালে লড়বে ফ্রান্স সুইজারল্যান্ড ম্যাচের বিজয়ীর বিপক্ষে। মনজুর মোর্শেদ, যমুনা স্পোর্টস। কোপা আমেরিকার খবর। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিলকে রুখে দিয়েছে ইকুয়েডর। 1-1 সমতায় শেষ হয়েছে 2 দলের লড়াই, আর তাতেই শেষ 8-এর টিকিট নিশ্চিত হয়েছে ইকুয়েডরের। শীর্ষ ফুটবলারদের ছাড়াই একাদশ সাজান ব্রাজিল কোচ তিতে। অন্য ম্যাচে পেরুর কাছে 1-0 গোলে হেরে আসর থেকে বিদায় নিয়েছে ভেনেজুয়েলা। নভেম্বর 2019 সৌদি আরবের মাটিতে প্রীতি ম্যাচে মেসির গোলের কাছে হেরেছিল ব্রাজিল। সেই শেষ। এরপর টানা 10 জয়, নেই কোনো ড্র। সেই অদম্য ব্রাজিলকে রুখে দেয়া ছাড়া শেষ 8-এর আর কোনো সমীকরণ অবশিষ্ট ছিল না ইকুয়েডরের জন্য। মধ্য ব্রাজিলের শহর গোয়াইয়ানিয়ায় স্বাগতিকরা অবশ্য নেইমার, ক্যাসেমিরো, এভারটন, ফ্যাবিনিও, ডগলাসকে ছাড়াই মাঠে নামে। ব্রাজিল কোচ তিতের এই বিশ্রাম তত্ত্বের সুযোগ নাই ইকুয়েডর। প্রথম 25 মিনিটেই গোলের লক্ষ্যে শট নেয় 4টি। বিপরীতে নিজেদের প্রথম আক্রমণেই গোলের দেখা পায় সেরেসাওরা। 37 মিনিটে দারুণ হেডে ডেডলক ভাঙেন অ্যাডের মিলিতাও। বিরতির পর তেড়ে ফুড়ে ওঠে ইকুয়েডর। অ্যাঞ্জেল মিনার গোলে সমতায় ফেরে তারা। ম্যাচের বাকি সময় কাটে আক্রমণ পাল্টা আক্রমণে, কিন্তু গোলের দেখা পায়নি কোনো দলই। এই ড্র সত্ত্বেও আগেই শীর্ষস্থান নিশ্চিত করা ব্রাজিল গ্রুপ পর্ব শেষ করল 10 পয়েন্ট নিয়ে, ইকুয়েডরের মাত্র 3। তারপরও পেরু কলম্বিয়ার সাথে ইকুয়েডর শেষ 8-এ। বাদ পড়তে হলো ভেনেজুয়েলাকে। অবশ্য পেরুর কাছে 1-0 গোলের হারই তাদের বিদায় ঘণ্টা বাজিয়েছে। 48 মিনিটে আন্দ্রে কারিলোর গোলে গ্রুপ রানার্স আপ হয় পেরু। কোয়ার্টার ফাইনালে পেরুর প্রতিপক্ষ হবে এ গ্রুপের 3য় দল, আর চ্যাম্পিয়ন ব্রাজিলকে লড়তে হবে ওই গ্রুপের 4র্থ দলটির বিপক্ষে। মনজুর মোর্শেদ, যমুনা স্পোর্টস। এদিকে মঙ্গলবার ভোরে এই গ্রুপের শেষ ম্যাচে নিজেদের জয়ের পাশাপাশি আর্জেন্টিনার হার প্রার্থনায় মাঠে নামবে উরুগুয়ে ও প্যারাগুয়ে, কেননা 3 দলেরই সুযোগ থাকছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার।
যেখানে শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ দুর্বল বলিভিয়া আর উরুগুয়ের প্রতিপক্ষ প্যারাগুয়ে। দুটি ম্যাচই শুরু হবে ভোর 6টায়। এতটুকু নিশ্চিত কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে হচ্ছে না আর্জেন্টিনা ব্রাজিলকে। বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রেখেছে ব্রাজিল, আর এই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা আর্জেন্টিনার অপেক্ষা গ্রুপ চ্যাম্পিয়নের। বলিভিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনা দলের মূল চিন্তা এখন 6 হলুদ কার্ড। আরেকবার হলুদ কার্ড খেলেই এক ম্যাচ মিস করতে হবে এমিলিয়ানো মার্টিনেজ, লুকাস মার্টিনেজ, লো সেলসো পেরাদেস, কোরেয়া ও লাউতারো মার্টিনেজকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই 6 ফুটবলারকে বিশ্রাম দেওয়ার চিন্তা করছেন স্কালোনি। সেক্ষেত্রে মেসিকে বিশ্রাম দেওয়ার যে চিন্তা, সেটি আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলতে হচ্ছে আর্জেন্টাইন কোচকে। তবে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই ম্যাচের থেকেও বেশি আগ্রহ ছিল সেমিফাইনাল কিংবা ফাইনালে ব্রাজিল আর্জেন্টিনার মুখোমুখি হওয়া নিয়ে। ব্রাজিল সবশেষ ম্যাচে আমাদের কাছে হেরেছে। তারা দুর্দান্ত এক দল, তবে তাদের সাথে দেখা হলে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিতে প্রস্তুত। দুটি ভালো দল মুখোমুখি হলে ফলাফল যে কোনো কিছুই হতে পারে। একই সময়ে মাঠে নামবে এই গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে থাকা আরও 2 দল, প্যারাগুয়ে ও উরুগুয়ে। আর্জেন্টিনার কাছে হারা প্যারাগুয়ে বলিভিয়া আর চিলিকে হারিয়ে 6 পয়েন্ট নিয়ে আছে টেবিলের 2-এ। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে দলটির প্রয়োজন নিজেদের জয়, সেই সাথে আর্জেন্টিনার হার। মাত্র 1 জয় আর 1 ড্রয়ে টেবিলের 4-এ অবস্থার উরুগুয়ের। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে তাদেরও, তবে সেক্ষেত্রে নিজেদের জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে আর্জেন্টিনার হারের দিকেও। পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকলেও উরুগুয়ে প্যারাগুয়ের মুখোমুখি 16 দেখায় 8 জয় উরুগুয়ের। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস। উইন্ডিজ দক্ষিণ আফ্রিকা টি-20 সিরিজের খবর। উইন্ডিজকে 16 রানে হারিয়ে টি-20 সিরিজের সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের দেয়া 167 রানের টার্গেটে 150 রান তোলে ক্যারিবীয়রা। রেজা হেনরিক্স আর কুইন্টন ডিককের ব্যাটে ভালো শুরু পায় দক্ষিণ আফ্রিকা। 73 রানের উদ্বোধনী জুটি ভাঙে 26 রানে ডিকক ফিরলে হেনরিক্সের 42 আর টেম্বা বাভুমার 46 রানে ভর করে 166 রানের স্কোর পায় দক্ষিণ আফ্রিকা। জবাবে উইন্ডিজ ভালো শুরু পেলেও লিন্ডে, রাবাদা, তাবরিজ শামসির নিয়ন্ত্রিত বোলিংয়ে ইনিংস লম্বা করতে পারেনি কেউ। আন্দ্রে ফ্লেচারের ব্যাট থেকে 35 আর ফ্যাবিয়ান ইলেনের ব্যাট থেকে আসে 34 রান। নির্ধারিত ওভারে 9 উইকেট হারিয়ে 150 রান করে উইন্ডিজ। 3 উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী টুম্পা হাসান। যাবার আগে আপনাদেরকে আবারও মনে করাতে চাই, সবাই ঘরে, ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে রাখবেন। আমাদের সাথেই থাকুন।